আসসালামু আলাইকুম। নমস্কার। ভারত ও বাংলাদেশের যে সকল হোমিও ডাক্তার ও শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে হোমিও উদ্দীপনা অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ ক্লাসে। আজকে আলোচনা করবেন ডাক্তার অজয় কুমার দাস স্যার, প্রফেসর ফিজিওলজি, নিতাই চরণ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা। স্যার আমাদের আজকে নার্ভাস সিস্টেম পার্ট 3, অর্থাৎ এর আগে নার্ভাস সিস্টেমের আরো দুটি পর্ব আলোচনা হয়েছিল, আজকে তৃতীয় পর্ব। তো এই নার্ভাস সিস্টেমের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করার জন্য ডাক্তার অজয় কুমার দাস স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা আবার অনেকদিন পরে একসঙ্গে মিলিত হয়েছি। আমরা নার্ভাস সিস্টেম নিয়ে আমি এর আগে দুটো পর্ব করেছি। তাতে আমরা মোটামুটি নার্ভাস সিস্টেমের একটা কার্যকলাপ কি হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করেছি। আজকে থার্ড পার্ট। এই থার্ড পার্টে অন্যান্য দিন আমি যে আলোচনাগুলো করেছি সেগুলোকে একটু অন্য জায়গায় চলে যাব। এর আগের দুদিন আমি যে আমাদের ব্রেনের কতগুলো পার্ট, নার্ভাস সিস্টেমের কি কি ফাংশনগুলো করে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের কোনটা সোমাটিক নার্ভ, কোনটা অটোনমিক নার্ভ, তাদের কি ফাংশন সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা নিউরো অ্যানাটমি শুরু করেছিলাম। নিউরো অ্যানাটমি শুরু করতে আমরা কিছুটা ক্লাস এগিয়েছি, এরপর আর কিছু ড্রয়িং ছিল মুছে দিয়েছি আমি। তো আজকে একটু অন্য জায়গায়, পরের দিন আবার নিউরো অ্যানাটমিতে ঢুকবো। আজকে একটু অন্য জায়গায় ক্লাসটাকে আমি নিয়ে যেতে চাইছি। আমাদের সব রকম একটু একটু করে স্বাদ আমরা নিই, কারণ আমরা প্রত্যেকেই মেডিকেল স্টুডেন্ট। সুতরাং আমাদের সব রকম স্বাদই আমরা পাই, সেই চেষ্টাই করব। তো আজকে আমরা সবাই জানি যে আমাদের নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনার মধ্যে আছি। তো সেটা মোটামুটি আমি একটা ড্রয়িং করি, জানি যে আমার ড্রয়িং খুব একটা ভালো হয় না। আমরা এইগুলো মোটামুটি জেনে নিয়েছি। ব্রেনের সেরিব্রাম, সেরিবেলাম, মিড ব্রেন, পন্স, মিডল অবলেঙ্গাটা, এগুলো আমরা সবাই জেনেছি। আজকে আমি এই নার্ভাস সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে মেইন ব্রেন পার্ট, আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড থেকে যে নার্ভাস সিস্টেমটা বেরোয়। তো এই যে পার্টটা, এই পার্টটা আমাদের আমরা ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম বলতে পারি। আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভাস সিস্টেম। তাহলে ক্রেনিয়াল নার্ভাস সিস্টেমে, নট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম, হ্যাঁ। আর এটা হচ্ছে স্পাইনাল নার্ভাস সিস্টেম। তো দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম আর স্পাইনাল নার্ভাস সিস্টেম? দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম ডাইরেক্টলি আমাদের অর্গানে
তার অ্যাক্টিভিটিস করে। আর স্পাইনাল নার্ভাস সিস্টেমে তাতে যা কিছু করতে হবে, স্পাইন থেকে আমাদের সেন্সরি নার্ভ দিয়ে যা কিছু আসবে, সেন্সরি নার্ভ দিয়ে আমাদের যা কিছু আসবে তা আগে আমাদের স্পাইনের মধ্যে যাবে, স্পাইন থেকে তারপরে আমাদের ব্রেনের মধ্যে যাবে। এবার মোটর রেসপন্স যেটা করবে সেটাও ব্রেন থেকে আসবে, এসে স্পাইনের থ্রু দিয়ে সে পেরিফেরিতে যাবে। ক্রেনিয়াল নার্ভাস সিস্টেমে স্পাইনাল নার্ভাস সিস্টেমের সঙ্গে কোনো দরকার নেই। ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম ডাইরেক্টলি পেরিফেরিতে চলে যাবে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। যদি এখান থেকে কাট করে দেওয়া হয়, স্পাইনাল কর্ডকে যদি কেটে দিয়ে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তাহলেও ক্রেনিয়াল নার্ভাস সিস্টেমের তার ফাংশন করতে কোনো অসুবিধা হবে না। যেমন আমাদের এখানে এটা সেরিব্রাম, সেরিব্রাম থেকে আমাদের যে নার্ভগুলো বেরোচ্ছে সেগুলো ডাইরেক্টলি গিয়ে তার অর্গানে কাজ করছে। পন্স থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে, পন্স থেকে ডাইরেক্টলি বেরিয়ে কাজ করছে। এই ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম আমরা জানি ক্রেনিয়াল নার্ভ 12 পেয়ার থাকে, সবাই জানি। কারণ আমাদের আমাদের দুটো হেমিস্ফিয়ার, একটা রাইট একটা লেফট, এই দুটো হেমিস্ফিয়ারের মধ্যে দুদিকেই নার্ভ সাপ্লাই হয়। আমাদের রাইট সাইডকে যে নার্ভ কাজ করে সেটা লেফট সাইডের হেমিস্ফিয়ার থেকে আসে, লেফট সাইডের আমাদের এক্সট্রিমিটি, আমাদের লিম্বস যা ফাংশন করে তা আমাদের রাইট সাইড থেকে আসে। এটা আমরা কিভাবে আসে এর আগে ক্লাসগুলো বুঝিয়েছি, বলেছি। এই 12টা পেয়ারের মধ্যে দুটো পেয়ার আসে ডাইরেক্টলি সেরিব্রাম থেকে, ডাইরেক্টলি দুটো পেয়ার সেরিব্রাম থেকে যায়। আর বাদ বাকি যে ক্রেনিয়াল নার্ভ 3 থেকে ক্রেনিয়াল নার্ভ 2 পর্যন্ত এই মিড ব্রেন থেকে মিডিল অবলিঙ্গেটা, যেটাকে আমরা বলি ব্রেন স্টেম, এই ব্রেন স্টেম থেকে তাদের নার্ভগুলো সাপ্লাই হতে, নার্ভ CN3 থেকে CM12 পর্যন্ত তারা এই মিড ব্রেন থেকে মিডল অবলিঙ্গেটা পর্যন্ত তারা এখান থেকে নার্ভগুলো বেরোয়। আর যা আছে সেরিব্রাম থেকে ডাইরেক্টলি সাপ্লাই হয়। আজকে আমরা সেই ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম সম্পর্কে আলোচনা করব, জানার চেষ্টা করব। যদি কোনো জায়গায় কারো কিছু বোঝার অসুবিধা হয় আমাকে ক্লাসের শেষে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আমার যতটুকু জানা আছে আপনাদের সঙ্গে শেয়ার করার। আজকে একটা খুব টাফ জায়গা, যদিও বলবেন যে হোমিওপ্যাথির সঙ্গে আমরা সিমটম দেখে দেব, কিন্তু সিমটম দেখে দেওয়ার আগে যদি আমরা তার অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে যদি আমাদের একটু জানা থাকে তাহলে আমাদের মেডিসিন সিলেকশনের ক্ষেত্রেও অনেক অনেক উপকারে লাগবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ একজন ডাক্তার এগুলো জানা ভীষণ প্রয়োজন। তো আমরা চলে আসি এবারে আমাদের আজকে আলোচনার বিষয় ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ 12টা পেয়ার থাকে। আমরা পজিশনগুলো জানার চেষ্টা করি এবং কোথায় কিভাবে আছে সেগুলোকে দেখার চেষ্টা করি।
12 পেয়ার নার্ভের মধ্যে আমি প্রথমেই বললাম দুটো পেয়ার আমাদের সেরিব্রাম থেকে বেরোয়। ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম এটাকে আমরা এই 12টা নাম্বারকে আমরা নাম্বার যখন দেব সেটা রোমান নাম্বারে এটাকে প্রেজেন্ট করা হয়, CN 1 2 থেকে 12 পর্যন্ত। এবারে আমাদের এখানে কি ধরনের নার্ভ থাকে? আমাদের এখানে 3 ধরনের নার্ভ থাকে। কিরকম 3 ধরনের নার্ভ? কিছু আছে সেন্সরি নার্ভ, লেখাগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ, সেন্সরি নার্ভকে আমরা এস বলে বলবো। কিছু আছে মোটর নার্ভ, মোটর নার্ভকে আমরা এম দিয়ে ডিনোমিনেট করব। এবং কিছু আছে মিক্সড নার্ভ, কিছু আছে মিক্সড নার্ভ। মিক্সড নার্ভ কোনগুলো? যেটা দিয়ে সেন্সরি কাজও করে এবং মোটর কাজও করে। তাহলে যেটা একটা নার্ভ দুটো ফাংশন করে সেটাকে আমরা মিক্সড বলবো। তা সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব এম এক্স বলে। ঠিক আছে, এটা আমাদের বোঝার সুবিধার্থে। তো শুরু করা যাক তাহলে। কোথা দিয়ে কিভাবে নার্ভগুলো প্লেস করে আছে এবং তাদেরকে কি বলে তাদেরকে আমরা এখানে দেখার চেষ্টা করি। একটু সময় নিয়ে করছি। এটা হচ্ছে CN 1, ক্রেনিয়াল নার্ভ 1। ক্রেনিয়াল নার্ভ 1 কি করে? এটা একটা সেন্সরি নার্ভ। আমরা সবাই প্রায় অনেকেই জানি ক্রেনিয়াল নার্ভ 1 হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ, অলফ্যাকশন মানে স্মেল নেওয়া। আমরা যত রকম স্মেল পাই, যা কিছু স্মেল নিই আমরা, সেটা কিন্তু ক্রেনিয়াল নার্ভ 1 অ্যাক্টিভেট করে তার এপিথেলিয়াল সেলের থ্রু দিয়ে। সে তার যে স্মেলের যে অ্যাক্টিভিটি সেটা যখন CN অ্যাক্টিভ হয় তখন সেখান থেকে সে স্মেলটা পায়। আমরা করোনা পরিস্থিতিতে দেখেছি যাদের টেস্ট স্মেল সমস্ত চলে গেছে অনেকেরই, অর্থাৎ তখন তাদের কিন্তু এই অলফ্যাক্টরি নার্ভ সেখানে তাদের কিছুটা ডিজিজ কন্ডিশন বা তার ড্যামেজ করেছিল। তাহলে আমরা প্রথম যে নার্ভটা পেলাম CN1, CN1 হচ্ছে সেন্সরি নার্ভ। সেকেন্ড, তারপর হচ্ছে CN2,
CN2 এটাও কিন্তু সেন্সরি নার্ভ। ক্রেনিয়াল নার্ভ 2, CN2, সেন্সরি নার্ভ। এটা কি? অপটিক নার্ভ। অপটিক নার্ভ, অপটিক নার্ভ কিসের কাজ করে? চোখ দিয়ে দেখার কাজ করে, ভিশনের যে কাজ, এই অপটিক নার্ভ, ভিশন, আমাদের দেখা যা কিছু তা কিছু সবকিছু কিন্তু আমাদের ক্রেনিয়াল নার্ভ 2 ডাইরেক্টলি সেই ব্রাম থেকে বেরিয়ে সে সোজা কিন্তু চোখের সঙ্গে গিয়ে অ্যাটাচ হয়েছে। তার সমস্ত ফাংশন যা করার, যদি অপটিক নার্ভ ফাংশন না করতে পারে তাহলে কিন্তু মানুষ ব্লাইন্ড বা অন্ধ হয়ে যায়। তাহলে আমাদের যখন কোনো কিছু ব্লাইন্ডনেসের একটা রোগী আসবে, আমাদের কিন্তু তখন ভাবতে হবে যে তার সিমটম যখন দেখছি মাথার মধ্যে এটা আনতে হবে যে তাহলে কি ক্রেনিয়াল নার্ভ 2-তে কোনো ডিফেক্ট হলো? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদি কজিশন আমরা যেরকম কিছু দেখি, কজিশন আমরা যে কিছু পাই যে এখানে এই নার্ভের মধ্যে ইনজুরি হয়েছে, যে বিভিন্ন রকম ভাবে ইনজুরি হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, তার থেকেও কিন্তু নার্ভ ড্যামেজ হতে পারে। তাহলে আমরা দুটো প্রথম নার্ভ আমরা দেখলাম। থার্ড নার্ভটা কোত্থেকে? আমি বিভিন্ন কালার দিয়ে করছি যাতে বুঝতে সুবিধে হয়। বিভিন্ন কালার দিয়ে না করলে পেয়ার এগুলো বেরোতে থাকে। এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 3। বাই দা ভাই, একটা কথা বলতে আমি ভুলে গেছি। এই যে আমরা ব্রেনের যে ফিগারটা দেখছি, এটা কিন্তু নিচ থেকে দেখা হচ্ছে। যদি আমাদের নিচ থেকে দেখি, আমাদের স্পাইনাল কর্ডের থেকে যদি আমরা দেখি উপরের দিকে তাকিয়ে, তাহলে যে ভিউটা দেখতে পাবো সেই ভিউটা আমরা এখানে দেখছি। এই যে ব্রেনের ছবিটা দেওয়া আছে, এটা ইনফেরিয়ার ভিউ থেকে দেওয়া আছে, নিচ থেকে আমরা দেখছি। তা এখানে এই থার্ড নার্ভটা কি? থার্ড যে ক্রেনিয়াল নার্ভ সেটা হচ্ছে মোটর নার্ভ। তাহলে মোটর নার্ভ মানে আমরা বুঝতে পারছি যে এখানে পিএনএস এর কাজ করছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কাজ করছে। কি বলি এটাকে? CN3 মোটর নার্ভ, নাম শুনে আমরা বুঝতে পারি যে এটা মোটর ফাংশন করে, অর্থাৎ এর যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিগুলো করে। অকুলোমোটর মানে যে আমাদের চোখের আইবলের যে মুভমেন্ট, অল ডাইরেকশন, ডান দিক বাঁ দিক উপর নিচ সব দিকের মুভমেন্টের জন্য এই নার্ভ তাকে হেল্প করে। আইবলের যে মাসেল আছে সেই মাসেলকে, তাহলে এই ক্রেনিয়াল নার্ভ 3 আইবল মাসেলকে মুভমেন্টে সাহায্য করছে। এই অকুলোমোটর নার্ভ
আইবল মাসলকে মুভমেন্ট করতে সাহায্য করে। অকুলোমোটর নার্ভে যদি কোনো ডিফেক্ট হয়ে থাকে তাহলে আমাদের কিছু কিছু রোগ হতে পারে, যেমন টোসিস একখানা আমাদের রোগ, সেটা কিন্তু অকুলোমোটর নার্ভের জন্য তার সঙ্গে কিছুটা দায়ী থাকে। যে টোসিস রোগটা হলে অকুলোমোটর নার্ভ কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য এই আইবল মুভমেন্ট ঠিক মতো হচ্ছে না। এটা আমরা যে দেখি, আমরা সামনে দেখছি আইবলটা পাশে, আবার পাশে কেউ বসে আছে, ঝট করে ঘুরে যাচ্ছে, এই রেসপন্সটা কে দিচ্ছে? পাশ দিয়ে একটা লোক চলে গেল, সঙ্গে সঙ্গে সেটাকে সেন্সেশনাল নার্ভ যেমন নিচ্ছে, ভিশন অপটিক নার্ভ CN2 ডাইরেক্টলি নিয়ে ব্রেনকে দিচ্ছে, পাশ দিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরিয়ে দেখে নি যে কে গেল, কে গেল, এটা কিন্তু তখন অকুলোমোটর নার্ভ সঙ্গে সঙ্গে রেসপন্স করছে বলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে তার ফাংশনটা করে দিচ্ছে, চোখটাকে সঙ্গে সঙ্গে মুভ করে দেখে নিচ্ছে, আইবলের মাসেলটাকে সে মুভ করতে সাহায্য করছে। ঠিক এর পাশ থেকেই বেরোয় ক্রেনিয়াল নার্ভ 4। ক্রেনিয়াল নার্ভ 4 এটাও কিন্তু আমাদের মোটর নার্ভ। ক্রেনিয়াল নার্ভ CN4, আমার হাত লেখাগুলো বড্ড বাজে হয়ে গেছে। এই নার্ভটাকে আমরা বলি ট্রক্লিয়ার নার্ভ। ট্রক্লিয়ার নার্ভের ফাংশনটা কি? এই যে আইবল মুভমেন্ট করছে, আইবলের মাসেল মুভমেন্ট করছে, এ তো সব দিকেই করছে, কিন্তু ট্রক্লিয়ার নার্ভের একটা বিশেষ কাজ হচ্ছে ডাউনওয়ার্ডস। আইবলটাকে যদি নিচের দিকে আপনি দেখতে চান কোনো জিনিস, মাথা না ঘুরিয়ে শুধু চোখটাকে নিচের দিকে নামাতে চান, তাহলে কিন্তু ট্রক্লিয়ার সেখানে ফাংশন করছে। আপনি বসে আছে নিচের দিকে তাকাচ্ছেন, তার জন্য কিন্তু ট্রক্লিয়ার ফাংশন করছে। তো এই আইবল মুভমেন্টে যখন অকুলোমোটর নার্ভ ফাংশন করছে, তার সাথে সাথে কিন্তু প্যারালালি যদি নিচের দিকে তাকাতে হয়, তখন ট্রক্লিয়ার তাকে অ্যাক্টিভেট করছে তার মাসেলটাকে ডাউনওয়ার্ডসে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মোটর ফাংশন করছে। এতক্ষণ পর্যন্ত আমরা এই যে দেখছি আইবল মুভমেন্টের আমাদের অকুলোমোটর নার্ভ ফাংশন করেছে, তার সাথে আরেকখানে কেন দরকার হয়েছে? কারণ ফাংশন কোনো ওই বজ্র আটনি শক্ত বিড়ো যেরকম বলি, সেটাকে জোরালো করার জন্য এখানে কিন্তু ট্রক্লিয়ার নার্ভ, যেটা ক্রেনিয়াল নার্ভ 4, যেটা এই ফাংশনটা করছে। ঠিক আছে, এরপরে একটা খুব মজার জিনিস, আরো একটা নার্ভ আমাদের, যে নার্ভটা সবচেয়ে লার্জেস্ট নার্ভ বলতে পারি, লার্জেস্ট নার্ভ, যে নার্ভটা আমি এখানটায় লিখছি CN5, এটা মিক্সড নার্ভ। আমি এর নামটা দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন ট্রাইগেমিনাল নার্ভ। ট্রাইগেমিনাল নার্ভ অর্থাৎ যে নার্ভটার
তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে। একটা নার্ভে তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে, তার জন্য এটাকে আমরা ট্রাই কথাটা আছে মানে এখান থেকেই বোঝা যায় যে তিনটের এখানে সংমিশ্রণ আছে। সেই তিনটে ব্রাঞ্চ একসঙ্গে একটা নার্ভ থেকে বেরিয়েছে, তিন জায়গায় ফাংশন করছে, তিন জায়গায় ফাংশন করছে। তাহলে তিন জায়গায় কি কি ফাংশন করছে? তিন জায়গার মধ্যে মিক্সড নার্ভ যখন বলেছি, তাহলে সেন্সেসরি নার্ভেরও কাজ করছে, আবার মোটর নার্ভেরও কাজ করছে, তাই জন্য এটাকে বলছি। তাহলে ট্রাইগেমিনাল মানে তিনটে যখন ব্রাঞ্চ হয়েছে, তাহলে এর তিনটে ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ কি হতে পারে? প্রথম ব্রাঞ্চটা এটা হচ্ছে অপথ্যালমিক, অপথ্যালমিক, আমরা এগুলোর নাম শুনেছি, অপথ্যালমিক নার্ভ। অপথ্যালমিক নার্ভ অপথ্যালমিক কথার মানে বুঝতে পারছি চোখের যে এরিয়া আছে, নাকের যে এরিয়া আছে, তার যে মাসেলগুলো আছে সেখান থেকে সে সেন্সেশন নিয়ে আসে, সে সেখান থেকে তার যে অ্যাক্টিভিটিস করার জন্য, তার মোটর ফাংশন করার জন্য সে সমস্ত সেন্সগুলো নিয়ে আসে, অপথ্যালমিকটা। তাহলে আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ। তো ম্যাক্সিলারি নার্ভ, ম্যাক্সিলারি যখন বলছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের আপার জ যেটা আছে, আমাদের মুখের আপার জ এবং তার আশেপাশের যে মাসেলগুলো আছে, মুখগুলো আছে, লিফ আছে, মুখের যে এক্সপ্রেশন আমরা যখন করি তার জন্য যে মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, তার জন্য যে সমস্ত সেন্সগুলো এখান থেকে নিয়ে যায়, এক্সপ্রেশনটা এখান থেকে দেয় এটা, কিন্তু এর যে সমস্ত সেন্সেশন গুলো এখান থেকে সে নিয়ে যায় তার আপার জ এরিয়াতে, ফেসের যে মাসেল গুলো আছে তার সমস্ত নার্ভ সাপ্লাই গুলো এই ম্যাক্সিলারি নার্ভ থেকে করে। আর কে আছে? আরেকটা হচ্ছে ম্যাক্সিলারি যেমন আছে তখন তার ম্যান্ডিবুলারও আছে। তো ম্যান্ডিবুলার যেটা আছে, আমরা ম্যান্ডিবুল বলতে কি জানি? ম্যান্ডিবুলার যেটা আছে সেটা ম্যান্ডিবলকে দিচ্ছে, অর্থাৎ লোয়ার জকে দিচ্ছে। তাহলে ম্যান্ডিবল এটা তাহলে আমরা বলছি আপার জ, আপার জ along with the area of the face and mouth, আর ম্যান্ডিবুলার হচ্ছে লোয়ার জ। লোয়ার জয়ে সারাউন্ডিং এরিয়া যে সমস্ত মাসেলগুলো আছে সেগুলোকে সে ফাংশন করতে বলছে। সে মাস্ট, আমরা যদি কোনো কিছু একটা জিনিস খাই, সেটাকে যখন চুইং করি, সেটাকে যখন আমরা বাইট করি, কারণ ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার মধ্যে আমাদের টিথগুলো বসানো আছে, দাঁতগুলো বসানো আছে, কোনো একটা খাবার খেলে সেটা বাইট করছি, তাহলে ম্যান্ডিবল এখানে মুভ করছে, ম্যান্ডিবল এখানে মোটর ফাংশন করছে। ম্যাক্সিলারি এবং অপথ্যালমিক সে কিন্তু ওখান থেকে সেন্সেশনারি ফাংশন করেছে, আর অ্যাক্টিভেট করছে এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে ফাংশনটা, সেই ফাংশনটা করছে ম্যান্ডিবল। ম্যান্ডিবল যখন সেটাকে চুইজ করছে, বাইট করছে, তার যা সমস্ত ফাংশন গুলো সেগুলোকে এই মাসেল কন্ট্রাকশনের ব্যাপারগুলো সমস্ত কিন্তু এই ম্যান্ডিবুলার নার্ভ সেখানে সাব কাজ করছে। আর এই তিনটে একসঙ্গে মিলে যেটা যে নার্ভটা কাজ করে, ক্রেনিয়াল নার্ভ,
5, যেটা হচ্ছে লার্জেস্ট নার্ভ। ইট ইজ দ্য লার্জেস্ট নার্ভ। লার্জেস্ট নার্ভ অফ ক্রেনিয়াল নার্ভ। ট্রাইগেমিনাল নার্ভ আমাদের 3টে ব্রাঞ্চ, 3 জায়গা, তার সেন্সরি অ্যান্ড পেরিফেরিয়াল দুটো ফাংশনই করে। ঠিক আছে, তো আমরা এখন পর্যন্ত আমরা 5টা নার্ভের ফাংশন দেখতে পেয়েছি। তারপরে আসছে যথারীতি সিক্সথ ক্রেনিয়াল নার্ভ। আমি একটু ছবিটা বড় করি। সিক্সথ ক্রেনিয়াল নার্ভ, তাহলে এটাকে CN6 হচ্ছে মোটর নার্ভ। CN6 কি কাজ করে? CN6 কে ল্যাটারাল আইবলকে মুভমেন্ট করতে ল্যাটারাল সাইডে, এটাকে বলা হয় অ্যাবডাসেন্স। এটাকে বলা হয় অ্যাবডাসেন্স নার্ভ। অ্যাবডাসেন্স নার্ভ কি করে? আমরা সাইড ওয়াইজ যখন দেখি, ল্যাটারাল সাইড বাইরের দিকে, ল্যাটারাল আই বল মুভমেন্ট। তাহলে একটু আগে আমরা বললাম যে C3-তে আইবল মুভমেন্টের জন্য অকুলোমোটর নার্ভ কাজ করছে। তাহলে দেখা যাচ্ছে অকুলোমোটর নার্ভের সঙ্গে কিন্তু আরো আমাদের অন্যান্য নার্ভগুলো, যেমন CN4 টকলিয়ার নার্ভ ডাউনওয়ার্ডস আইবল মুভমেন্ট মাসলে কাজ করছে, অ্যাবডাসেন্স নার্ভ ল্যাটারাল মুভমেন্টে কাজ করছে। এগুলো ইন অ্যাডিশন টু দা অকুলোমোটর নার্ভ। ঠিক আছে, এরপরে আসছি আমরা CN7। ক্রেনিয়াল নার্ভ 7। ক্রেনিয়াল নার্ভ 7 এটাও কিন্তু মিক্সড নার্ভ। ক্রেনিয়াল নার্ভ 7 মিক্সড নার্ভ কেন বলছি? এটা কে বলা হয় ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ কি করে? দুটো কেন আমরা বলছি? এই নার্ভটা আমাদের জিভেও কাজ করে, আবার ফেসে যে মাসেল, তার যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, তার ফাংশন করে। অর্থাৎ আপনি আমাকে দেখে খুব খুশি হয়ে হাসলেন, আনন্দিত হলেন, আপনার যে এক্সপ্রেশনটা আসবে সেটা আপনি এই ফেসিয়াল নার্ভের অ্যাক্টিভিটির জন্য সেই ফাংশনটা করতে পারেন। আবার ব্যথিত হয়ে গিয়ে যখন আমরা একটা এক্সপ্রেস করি, আমাদের মুখের যে ভাবটা আমরা প্রকাশ করি, সেটা কিন্তু এই ফেসিয়াল নার্ভের ফাংশনের জন্য। তাহলে এইটা যে করছে এক্সপ্রেশন, এটা তো সেন্সেশন নয়, এটা তো এক্সপ্রেস করছে, অর্থাৎ রেসপন্স করছে মানে পেরিফেরিয়াল কাজ করছে, মোটরের ফাংশন করছে। তাই এটা হচ্ছে এক্সপ্রেশন যখন হচ্ছে, তখন এটা কোনো ফেসিয়াল এক্সপ্রেশন যখন আসছে,
ফেসিয়াল এক্সপ্রেশন যখন আসছে তাহলে এটা মোটর ফাংশন করছে। আর কি করছে? আর করছে আমাদের যে জিভ আছে, যে টেস্ট আমরা পাই, আমরা যে টেস্ট পাই, এন্টেরিয়ার two-third part of the tongue, anterior two-third part of the tongue, সে আমাদের যে টেস্ট বার্ড গুলো আছে সেখান থেকে সে এই নার্ভ যখন অ্যাক্টিভেট করছে এখান থেকে সে স্বাদটাকে গ্রহণ করতে পারে। তার যে টিস্যু গুলো আছে সেখানে তার যে ডেনড্রাইট গুলো আছে, আমরা জানি যে নিউরনের ডেনড্রাইট গুলো থাকে, সে সঙ্গে সঙ্গে তার রিসেপ্টর গুলো তার মধ্যে টেস্টের জন্য একটা খাবার সে মুখের মধ্যে নিয়েছে, নেওয়ার সাথে সাথেই তার রিসেপ্টর সেটাকে অ্যাকসেপ্ট করেছে, করার পরে সে সেখান থেকে টেস্টটা বুঝতে পারছে টক কি ঝাল কিনা। কিন্তু এটা হচ্ছে শুধু সামনের দিকে 2/3 পার্ট, জিভের সামনের ভাগটা বুঝতে পারে। এই ফেসিয়াল নার্ভে কিন্তু যে পোস্টেরিয়ার 1/3 পার্ট আছে, পেছনের দিকে জিভের যে পার্ট আছে, সেখানে কিন্তু এই ফেসিয়াল নার্ভের কোনো রকম ফাংশন নেই। তার সাপ্লাইটা যা আছে সেটা হচ্ছে জিভের সামনের দিকের অংশে, সেখানে ফেসিয়াল নার্ভ স্বাদ গ্রহণ করার জন্য এটাকে সেখানে সাপ্লাই করছে। আমরা যখন এর আগের দিন আমরা ক্লাস করছিলাম, এর আগে দুটো ক্লাসে কোনো একটা ক্লাসে আমি বলেছিলাম, একটা নার্ভ গিয়ে যখন আরেকটা নার্ভের সঙ্গে মিক্স হচ্ছে সেখানে একটা গ্ল্যান্ডিয়ান তৈরি করে, সেখানে অনেকগুলো নার্ভ এন্ড ওখানে মিক্সড হয়, কোনোটা পেন নিয়ে আসছে, কোনোটা টেস্ট নিয়ে আসছে, কোনোটা সেন্সেশন নিয়ে আসছে। তেমনি এখানে ফেসিয়াল নার্ভটা জিভের মধ্যে তার সামনের 2/3 পার্টের টেস্টের ফাংশনটা করে। তাহলে এই টেস্টের 2/3 ফাংশন যখন সে পাচ্ছে তাহলে এটা সেন্সেশনারি নার্ভ, তাহলে আর এক্সপ্রেশনটা হচ্ছে মোটর নার্ভ, এক্সপ্রেস করছে, রেসপন্স করছে। তাহলে মিক্সড হয়ে গেল কিরকম, সেন্সেশনারি অ্যান্ড মোটর দুটো মিলিয়ে এখানে কিন্তু এক্সপ্রেশনটা সে দিতে পারছে এবং তার সেন্সেশন দিতে পারছে। ঠিক তার নিচেই আসছে CN8, অর্থাৎ ক্রিনিয়াল নার্ভ 8। ক্রিনিয়াল নার্ভ 8 এটা হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, দেখুন এটাকে আমরা সেনসেশনের জন্য এটাকে আমরা বলতে পারি। এখানে প্রশান্ত স্যার আছেন, খুব ভালো বলতে পারবেন। ভেস্টিবুলো ককলিয়ার, আমরা জানি কানের অ্যানাটমি, সেখানে ককলিয়ার আছে, ভেস্টিবুল আছে। ককলিয়ার আমাদের হিয়ারিং এর কাজ করে, আর আমাদের ভেস্টিবুল আমাদের ব্যালেন্সের কাজ করে। দিস ইজ দ্য সেনসেশন। আমাদের ভেস্টিবুল এবং ককলিয়ার এই দুটো আমাদের কানের একটা বিশেষ অংশ, যেখানে ভেস্টিবুলের মধ্যেও নার্ভ সাপ্লাই করেছে এবং ককলিয়ারকেও নার্ভ সাপ্লাই করেছে। সেই দুটো নিয়ে একসঙ্গে ককলিয়ার নার্ভ এবং ভেস্টিবুলার নার্ভ জয়েন্টলি একসঙ্গে মিশে গিয়ে সেটা করছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। ককলিয়ার পার্ট থেকে যে নার্ভটা বেরিয়ে আসছে সেটাও গিয়ে মিক্সড হয়েছে ভেস্টিবুলার পার্টের সঙ্গে মিক্সড হয়ে অ্যাডজয়েনিং হয়ে তারা একটা নার্ভ তৈরি করেছে, যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেন স্টেমের থেকে সাপ্লাই হয়েছে, সেখান থেকে সে খরচ করছে। কে করছে? মিড ব্রেন থেকে শুরু করে
মিডুলা অবলিঙ্গেটা পর্যন্ত। তাহলে এখানে বুঝতে পারছি যে পরপর যখন নার্ভগুলো নামছে ক্রোনোলজিক্যালি, এই নার্ভগুলো কিন্তু পন্স এবং মিডুলা অবলিঙ্গেটা এর মধ্যেই কাজ করছে। এই মিডুলা অবলিঙ্গেটা কিন্তু একটা বিরাট ফাংশন করে, সেরিবেলামও সেখানে অনেক কাজ করে, ব্যালেন্সিং এরও কাজ করে। তো এই নার্ভগুলো আমাদের এইভাবে বেরিয়ে আসছে। তারপরে আসছে CN9। যদি আপনারা আমার সাথে সাথে ছবিগুলোকে আপনার নোট করে রাখতে পারেন তাহলে বোধহয় আমাদের অনেক উপকারে লাগবে। হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার, এটা হচ্ছে হিয়ারিং আর ব্যালেন্স। এই দুটো কাজ করছে। এবারে আসছে আমরা CN9। CN9 আমাদের মিক্সড নার্ভ, ক্রেনিয়াল নার্ভ 9, এইতে আমরা বিভিন্ন মেডিসিনে যখন পড়ি তাতে আমরা এই শব্দটাকে অনেকবার দেখেছি, গ্লসোফেরিঞ্জিয়াল। গ্লসোফেরিঞ্জিয়াল, আমরা এই শব্দগুলোর সঙ্গে কিন্তু অনেক পরিচিত, কিন্তু হয়তো জানেন অনেকেই, আমি হয়তো অতটাও জানি না যারা এখানে আজকে ক্লাস করছেন। তো আমি যেটুকু জেনেই সেটুকু আপনাদের শেয়ার করছি। যদি আমার চেয়েও বেশি কিছু কেউ জানেন তাহলে আমাকে শেয়ার করবেন আপনারা ক্লাসের শেষে যখন এখানে ইয়ে হবে। গ্লসোফেরিঞ্জিয়াল, এই গ্লসোফেরিঞ্জিয়াল মিক্সড কেন বললাম? আমরা এর আগে যেটা বললাম যে ফেসিয়াল নার্ভে মিক্সড বলেছি, যে ফেসিয়াল এক্সপ্রেশনের কাজ করে মোটর নার্ভে, আবার এন্টিরিয়র টু পার্ট অফ দ্য টাং যেটা সেন্সেশনের টেস্টের কাজকে সে হেল্প করে, টেস্টের কাজে হেল্প করছে, তেমনি গ্লসোফেরিঞ্জিয়াল এও কিন্তু সেই কাজটা করে। গ্লসোফেরিঞ্জিয়াল কি করে, 2/3 পার্ট ফেসিয়াল নার্ভে যখন কাজ করেছে, 1/3 পার্ট of posterior tongue, posterior part of the tongue. Posterior part of the tongue. The posterior part of the tongue যা তার যা টেস্ট সেই ফাংশনটা করছে গ্লসোফেরিঞ্জিয়াল। গ্লসোফেরিঞ্জিয়াল পোস্টিয়ার পার্ট যখন করছে তাহলে তার একটা ফাংশন হলো যে সে সেন্সেশনে কাজ করছে, সে সেন্সেশনে কাজ করছে। আরেকটা পার্ট কে করে, আরেকটা পার্ট সেই যে আমরা যখন খাবার খাই, আমরা যে খাবার খাই সেই খাবারটাকে মুভ করিয়ে আমাদের ইসোফেগাসের মধ্যে মুভমেন্ট করে পাঠানোর যে কাজ, সেটা কিন্তু গ্লসোফেরিঞ্জিয়াল টাঙের সামনে পার্ট থেকে তাকে নিয়ে আমাদের স্টমাকের মধ্যে পাঠানোর জন্য ফুড মুভমেন্টকে সে ফাংশন করাচ্ছে কে, আমাদের গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ নাম্বার 9। ক্রেনিয়াল নাম্বার 10, এইটার সঙ্গে তো আমরা প্রত্যেকেই প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা এই নার্ভটা সম্পর্কে শুনি, প্রতি মুহূর্তে আমরা এই নার্ভটা সম্পর্কে জানি, ভীষণভাবে জানি। CN10 এমন একটা নার্ভ, আমরা চলতে ফিরতে সবসময় এর নাম উচ্চারণ করি,
এবং সবচেয়ে লংগেস্ট নার্ভ, ক্রেনিয়াল নার্ভ। যেমন আমরা লার্জেস্ট নাম্বার বলেছি 5K, তেমনি ক্রেনিয়াল নার্ভ 5K, তেমনি এটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট নার্ভ কে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই। ভেগাস নার্ভ আমাদের যত রকম ভিশারাল যা কিছু অ্যাক্টিভিটিজ আছে, সেনসেশন, এবং এটা হচ্ছে ভেগাস নার্ভ মিক্সড নার্ভ। ভেগাস নার্ভ হচ্ছে মিক্সড নার্ভ। মিক্সড নার্ভ কেন? ভেগাস নার্ভ হার্টের বা কার্ডিওভাস্কুলারের বলতে বললে হার্টের যত মাসকুলার মুভমেন্ট আছে, হার্টের যত মাসকুলার মুভমেন্ট আছে তার সেনসেশন অ্যান্ড পেরিফেরাল মোটর ফাংশন, বোথ লাংসের রেসপিরেটরি ফাংশনের জন্য তার যে মাসকুলার মুভমেন্ট, বোথ জিআই ট্র্যাকের মধ্যে তার মাসকুলার মুভমেন্টের জন্য তার ইনপুট আউটপুট সব কিছু এই ভেগাস নার্ভ করে। তো ভেগাস নার্ভ ইজ দ্য লংগেস্ট নার্ভ। ভেগাস নার্ভ হচ্ছে লংগেস্ট নার্ভ। লংগেস্ট নার্ভ। বাকি হলো আমাদের এখন দুটো নার্ভ। সেই দুটো আমার মিডল অবলেঙ্গাটা থেকেই বেরোচ্ছে। সে দুটো মিডল অবলেঙ্গাটা থেকেই বেরোচ্ছে। তার মধ্যে না, এটা কে বেরোচ্ছে? এটা বেরোচ্ছে ক্রেনিয়াল নার্ভ 11, অ্যাক্সেসরি নার্ভ। এটাকে বলি আমরা অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি নার্ভের ফাংশন কি? আপনাকে কেউ পিছন থেকে ডাকলো, আপনি সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরিয়ে দেখলেন। আপনি ডান দিক থেকে ডাকলো, ও ডান দিকে ঘোরালো, বাঁ দিকে ঘোরাতে বললো, বাঁ দিকে ঘোরালেন। নিচের দিকে তাকাতে বললো, নিচের দিকে আপনি মাথা নামালেন। উপর দিকে তুলতে বললো। তাহলে টোটাল মুভমেন্ট অফ দ্য হেড। অ্যাক্সেসরি নার্ভে ফাংশন হচ্ছে মুভমেন্ট অফ দ্য হেড বা হেড মুভমেন্টে। তাহলে এই অ্যাক্সেসরি নার্ভটা যখন আমার এখানে কাজ করছে, এটা কি ফাংশন করছে? এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, অ্যাক্সেসরি নার্ভ মোটর নার্ভে কাজ করছে। অ্যাক্সেসরি নার্ভ মোটর নার্ভে কাজ করছে। আর বাকি রইল আমাদের আর এক পেয়ার নার্ভ। কে তিনি? CN12। CN12 একটা বিশেষ নার্ভ, যে নার্ভটা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। এটা হচ্ছে CN12।
CN12। তাহলে CN12টা আমরা দেখলাম যে সবগুলো পরপর 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 উপর থেকে নিচের দিকে নেমে আসছে ক্রোনোলজিক্যালি, একদম সামনে সেরিব্রাম থেকে শুরু করে আস্তে 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 আমাদের মিডল অবলিঙ্গের মধ্যে চলে গেছে। কিন্তু এই CN12টা আমাদের মিড ব্রেইন এবং পন্সের ওইখান থেকে সে বেরিয়েছে। এইটা কি? এইটা CN12। এই নার্ভের নামটাও কিন্তু আমরা জানি, এই নার্ভের নামটাও কিন্তু আমরা খুব পরিচিত এর সঙ্গে, হাইপোগ্লজাল নার্ভ। হাইপোগ্লজাল নার্ভের ফাংশনটা কি? হাইপোগ্লজাল নার্ভের ফাংশন হচ্ছে টাংকে মুভমেন্ট করানো, টাং মুভমেন্ট। আপনি কথা বলছেন, তার জন্য টাংটা বিভিন্ন রকম ভাবে ডান দিকে বাঁ দিকে উপরে তালুবস্য বলতে গেলে তালুতে লাগছে। আপনি কোনো খাবার খেতে গিয়ে যেমন ওরা আপনার আমাদের টাং ভেতর দিকে জিনিসকে পাঠিয়ে দিচ্ছে। এই টাং মুভমেন্ট, আপনি জিভটাকে বাইরে বের করছেন, আপনি কাউকে ভেঙাচ্ছেন, জিভটাকে বাইরে বের করছেন, জিভটাকে নিয়ে আপনি উলুধ্বনি দিচ্ছেন, এই যে মুভমেন্টগুলো, এই সমস্ত মুভমেন্টগুলো কে করে? হাইপোগ্লসাল নার্ভ সে কিন্তু এই কাজগুলো করে। যেমন আমাদের গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ মিক্সড নার্ভ, সে আমাদের দুটো ফাংশন করছে একসঙ্গে, টেস্ট নিচ্ছে আবার ফুড মুভমেন্টের কাজ করছে। টেস্টের পোস্টেরিয়র পার্টের পোস্টেরিয়র 1/3 পার্ট সে টেস্ট যখন নিচ্ছে, আর সামনের থেকে খাবারটাকে মুভ করে পেছন দিকে পাঠানোর চেষ্টা করছে, তেমনি হাইপোগ্লসাল নার্ভ শুধু খাবার পাঠানো নয়, সব কিছু মুভমেন্ট, এই যে আমি কথা বলছি তার জন্য যে মুভমেন্ট হচ্ছে, এই যে কাউকে উলুধ্বনি যখন দিচ্ছেন তার জন্য যে মুভমেন্ট হচ্ছে, জিভটাকে বাইরে বের করছে তার জন্য যে মুভমেন্ট হচ্ছে, সেটা কিন্তু এই হাইপোগ্লসাল নার্ভের জন্যই হচ্ছে। এই হচ্ছে টোটাল 12 পেয়ার নার্ভ। এই 12 পেয়ার নার্ভের মধ্যে ধরুন কারো একজন লোক কথা বলতে বলতে তার প্যারালাইজড হয়ে গেছে, আমরা যেমন ভোকাল প্যারালাইজ বলি, তার জিভটা প্যারালাইজ হয়ে গেছে, জিভটা ভারী হয়ে গেছে, জিভের মাসেলে তার যত এই মুভমেন্ট করতে গেলে কানের যে মাসেলগুলো আছে তাকে যে কন্ট্রাক্ট ও রিল্যাক্সেশন করার জন্য যে নার্ভের প্রয়োজন, সেই নার্ভটাই হাইপোগ্লসিয়াল নার্ভ সেখানে সাপ্লাই করছে। তা হাইপোগ্লসিয়াল নার্ভ যদি ঠিক মতো সেখানে অ্যাক্টিভ না হয়, তাহলে তার টাং মুভমেন্ট হবে না। টাং মুভমেন্ট যদি না হয়, সে ভালো করে এসে কথা বলতে পারবে না। তাহলে কোনো একটা লোকের কোনো একটা ইনজুরি হওয়ার জন্য, সে সাইকোলজিক্যাল হোক বা ফিজিক্যাল হোক, যদি কোনো রকম হয়ে থাকে, মেন্টাল হোক ফিজিক্যাল যে কোনো ভাবেই হোক, তার যদি ইনজুরি হয়ে থাকে, তাহলে আমরা বুঝবো সেই ইনজুরিটা কোথায় হয়েছে, হাইপোগ্লসিয়াল নার্ভে হয়েছে। তা আমাদের এইখান থেকে আমরা যে আজকে যে ক্লাসটা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করলাম, আমি সবসময় যেটা বলি শেয়ার করলাম, সেই শেয়ারিং এর মাধ্যম দিয়ে আপনারা কি পেলেন আজকে, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি কি আপনাদের কাছে কিছু শেয়ার করতে পেরেছি? অন্যান্য দিনে যে ক্লাসগুলো হচ্ছিল সেগুলো থেকে আজকে একটু ভিন্ন ধর্মী, এটা জানা দরকার বলে আমি মনে করি। যে আমাদের ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনি, ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ কি ডিফারেন্স সেটা আমরা বোঝাতে পারলাম কিনা। কারণ স্পাইনাল নার্ভ আর ক্রেনিয়ালের মধ্যে মেইন ফাংশনাল ডিফারেন্স হচ্ছে ক্রেনিয়াল নার্ভ ডাইরেক্টলি অ্যাক্টিভেট হয়, ডাইরেক্টলি কাজ করতে পারে, তাকে তার কোনো স্পাইনাল কর্ডের প্রয়োজন হয় না, কারণ এর ফাংশনটুকু যেটুকু আছে শুধু আমাদের মিডুলা অবলিঙ্গেটা পর্যন্ত, সে তার নিচে আমাদের স্পাইনাল কর্ডে বা স্পাইনাল নার্ভে তার কোনো প্রয়োজন হচ্ছে না। কারণ আমাদের ব্রেন বলুন, আমাদের ফেসিয়াল বলুন, আমাদের ম্যাক্সিলারি বলুন, আমাদের ম্যান্ডিবল বলুন, কোনোটাই কিন্তু স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ আমাদের ব্রেন এবং ব্রেন স্টেম ডাইরেক্টলি এই নার্ভ সাপ্লাই করছে আমাদের পেরিফেরিতে।
আমি এইটুকু বলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এখানে ক্লাস শেয়ার করা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ ডক্টর অজয় কুমার দাস স্যারকে চমৎকার একটি আলোচনা দেওয়ার জন্য। আমরা অনেক কিছু জানলাম নার্ভাস সিস্টেমের আজকের এই পর্বে। ডক্টর আমরা প্রশ্নে চলে যাব। ডক্টর কল্যাণ ঘটক স্যার হ্যান্ড রেজ করেছেন। স্যার আপনি আপনার প্রশ্নটি করুন। ডক্টর কল্যাণ ঘটক স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। স্যারের এত সুন্দর একটা আলোচনা, মনোমুগ্ধকর একদম। আমরা অনেক কিছু এর থেকে জানতে পারছি এবং আমাদের উপকৃত হচ্ছেন। স্যার যে আমাদের জিজ্ঞেস করলেন, স্যার যে আমাদের যা করে যাচ্ছেন এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, এটুকু অন্তত আমি বলতে পারি। তবে একটা স্যার, আমরা তো স্যারের কাছে একটা প্রশ্ন, যে স্যার আমরা কলেজে তো পড়েছি 10th নার্ভটা ফেসিয়াল, তা আপনি এটা ভেগাস বললেন, এটা আমার কাছে একটু লাগলো। কারণ আমরা তো ওগো 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 তামাকটিকে আনো, ভরে আনো, জল ফেলে আনো, হুকো, এইভাবে পরে 12 কেরিয়াল নাম মুখস্থ করেছিলাম। তা সেক্ষেত্রে ফেসিয়ালটা তো আমরা 10th নার্ভ বলেই আর কি জানতাম। সেই জন্যই আর কি আপনি ভেগাস বললেন, নতুন করে জানলাম এটা আর কি। ঠিক আছে, আপনি বললেন, আমি নিশ্চয়ই আবার স্টাডি করবো, আবার দেখবো, কারণ আমি যে স্টাডি করে পেয়েছি সেটা থেকে আমি এটা বললাম। যদি আমি বললাম, তুমি বলছি তো, যদি ভুল হয়ে থাকে আমি নিশ্চয়ই সংশোধন করবো পরবর্তী ক্লাসে। আমি এটা নোট করে রাখলাম যে আপনার 10th নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভ। কোশ্চেনটা যখন উঠেছে আমি নিশ্চয়ই আমি এটাকে দেখবো। এটা কিন্তু কোনো নয় যে সবসময় আমি একদম সঠিক, আমি সেই জায়গায় কিন্তু একদম নই। স্যার আপনি ঠিক বলেছেন। আমি বলছি, আমি জয়ন্ত বিশ্বাস বলছি। হ্যাঁ হ্যাঁ, উনি যেটা বলছেন, ফেলে আনো জল, ফেলে মিনস ফেসিয়াল, আর ভেগাসটা যেটা উনি বলছেন, সরি না স্যার, ঠিক বলেছেন স্যার, ওটা ঠিক। ভরে আনো হুকো মানে হলো ওইটা, ভরে আনো বলতে ভেগাস। ভেগাস হ্যাঁ স্যার, ঠিকই আছে। ভেগাস 100% শিওর, ভেগাস নার্ভ একদম 100% শিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেগাস 10 স্যার, ভেগাস 10। আমারই ভুল বলা হয়েছে, আপনি ঠিক। ফেলে আনো জল, ফেলেটা হচ্ছে ফেসিয়াল। হ্যাঁ, ফেসিয়াল ফেসিয়াল, ঠিক ঠিক। ভরে আনো ভেগাস। না, আমি কথাটা ঠিকই বলেছি, কিন্তু ওইটা আমার একটু করতে ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে স্যার। আপনি অজয় স্যার যেটা বলেছেন ঠিকই বলেছেন। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছিলেন হাসনা ম্যাডাম। হাসনা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। অজয় স্যার এত সুন্দর করে ক্রিনিয়াল নার্ভ সম্বন্ধে আলোচনা করেছেন, মনে যেন মুখস্থ হয়ে গেছে এরকম। এত এত স্পষ্ট ভাবে তিনি আলোচনাগুলো করলেন। 12টা ক্রিনিয়াল নার্ভ অনেক আগে পড়েছি, কিন্তু আজকে ওনার শুনে আবার আগে বলে জানাই হলো। খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছিলেন ডক্টর আরিফ মাজি স্যার। নমস্কার স্যার, আমি অর্নিশ। আমার একটা কোশ্চেন ছিল। ওরে বাবা অর্নিশ, বাবা রে, তুই তো আমাকে খেয়ে ফেলবে বাবা, বলো। হ্যাঁ স্যার, আমার যে বইটা আছে ওখানে যে 10 নার্ভ ভেগাস নার্ভের, ওটা VAGUS লেখা আছে, কিন্তু আপনার ওই যে স্ক্রিন শেয়ারে ওটা আপনি VE লিখেছিলেন। হতে পারে VA হবে, ওটা VA হবে। আচ্ছা, VA হবে। হ্যাঁ স্যার। আর আমি না ওই ট্রাইজেমিনাল নার্ভের ওই অপথ্যালামিক নার্ভটা ঠিক একটু বুঝতে পারলাম না। কি বুঝতে পারলে না বলো? মানে নামটা, মানে নার্ভটা ঠিক কিরম ভাবে কাজ করে? আমাদের এই আই এবং নোজ এরিয়াতে যে সমস্ত মাসেল গুলো আছে তাদের মুভমেন্টের জন্য সমস্ত রেসপন্স গুলো পাঠায় এই অপথ্যালমিক নার্ভ। মোটর নার্ভের ফাংশনটা করে এখানে, এবং সেখানে
সরি সেন্সেশনারি নার্ভে ফাংশন করে, সেখান থেকে সমস্ত সেন্স গুলোকে নিয়ে আসে আই এবং নোজের এরিয়াতে যত মাসেল আছে সেখানে। ধরো তোমার চোখের পাতার উপরে, চোখের পাতার উপরে তুমি হাত টাচ করলে, টাচ করে তুমি বুঝতে পারছো চোখের পাতা টাচ করেছো, চোখ বন্ধ করে টাচ করেছো, সেন্সটা কে আনছে? অপথ্যালমিক নার্ভ নিয়ে আসছে। নাকটা সুরসুর করছে, সেন্সটা কে নিয়ে আসছে? অপথ্যালমিক নার্ভ নিয়ে আসছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। নাকের স্কিনের উপরে একটা মশা কামড়েছে, তুমি পেন ফিল করলে, কে সেন্সটা কে নিয়ে আসলো? অপথ্যালমিক নার্ভ নিয়ে এলো। এবং তারপরে সেখানে তোমার লোকোমোটর নার্ভ, সঙ্গে সঙ্গে লোকোমোটর নার্ভ সেখানে ফাংশন করছে, স্পাইরাল নার্ভের ফাংশন দিয়ে সে সেখানে হাতটাকে মুভ করে করে সেই মশাটাকে মারছে। একটা কম্বাইন্ড জব হচ্ছে। তখন শুধু কিন্তু ক্রেনিয়াল নার্ভ আর ওখানে লোকোমোটরের ফাংশন করতে হয়। লোকোমোটর ফাংশন তখন তার স্পাইনাল নার্ভের দরকার হচ্ছে। সে তখন বলছে যে তুমি তোমার ডান হাতটা দিয়ে নাকের ডান দিকে মশা বসেছে সেটাকে মারো, তোমার যদি মনে হয় সেটা যে না বাঁ দিকে বসেছে তো বাঁ দিকের হাত দিয়ে মারো। সেটা তখন স্পাইনাল রেসপন্সটাকে পাঠিয়ে দিচ্ছে কোথায়? সেন্সটাকে নিয়ে আসার পরে অপথ্যালমিক নার্ভ যখন সেন্সটা নিয়ে এলো, সঙ্গে সঙ্গে সে সেরিব্রাম সেখান থেকে সেরিব্রাম তখন সেখান থেকে রেসপন্স করে পাঠিয়ে দিচ্ছে যে বাবা তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে এই মশাটাকে মারো। সে রেসপন্সটা পেরিফেরি আমাদের লোকোমোটর সিস্টেমের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, মাসেল কন্ট্যাক্ট করে সে হাতটা নিয়ে ওখানে মারছে। এইটি হচ্ছে তখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাজ। প্রোপ্রিওসেপশন যেটা আমরা বলেছিলাম সেই প্রোপ্রিওসেপশনের কাজ। ঠিক আছে? হ্যাঁ আর ধরুন মানে আমার, হ্যাঁ স্যার বলছি ধরুন আমাদের নাকে কোনো জার্ম এন্ট্রি হলো, তো যে বডি যে ন্যাসাল মিউকাসটা সিক্রিট করবে ওটা কি অপথ্যালামিক নার্ভের মানে কাজটা করে? অপথ্যালামিক নার্ভ তখন সেখান থেকে সেন্সটা নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার পরে আমার যে রেসপিরেটরি অর্গানে বা ভেগাস নার্ভের যে ফাংশন আছে, শুধু ভেগাস নার্ভ যখন আবার রেসপিরেটরি মাসেলের মধ্যখান দিয়ে যে সিক্রেশন ক্রিয়েট করবে, সে করবে স্নিজিংটাকে সে সঙ্গে সঙ্গে আনিয়ে দেবে। একটা নাকের মধ্যে সঙ্গে সঙ্গে হাঁচি দেবে, হাঁচি দিয়ে তাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে। তখন কিন্তু সেখানে অপথ্যালমিক নার্ভ সেন্সটাকে নিয়ে গেছে, ইনপুট করেছে, আউটপুট তখন সেখানে ভেগাস নার্ভ করবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। হ্যাঁ স্যার। আমাদের জয়ন্ত বিশ্বাস স্যার ফোন হ্যান্ড রেজ করেছিলেন। হ্যাঁ স্যার। স্যার আজকে ক্লাসটাতে খুব ভালো লাগলো, ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে খুব স্লোলি স্টেপ বাই স্টেপ আপনি বুঝিয়েছেন। কিন্তু একটা জিনিস আমার একটু জানার ইচ্ছা, যদি আমি জানি নিশ্চয়ই বলবো। আপনি তো না আমি একটু মানে ওই জায়গাটা একটু আমার একটু ডাউট হচ্ছে। ট্রাইজেমিনাল নার্ভটা হচ্ছে লার্জেস্ট নার্ভ, আর ভেগাসটা হচ্ছে লংগেস্ট। হ্যাঁ, এই ডিফারেন্স বিটুইন লার্জেস্ট এন্ড লংগেস্ট এইটা আমাকে একটু বলবেন। ট্রাইজেমিনাল যে নার্ভটা সেখানে একসঙ্গে তিনটে মিক্সড হয়েছে, লার্জ ইন সাইজ, মোটা, কারণ তিনটে মিলে একটা। আচ্ছা এটা মোটা বললে তাকে মোটা বলে তার যে আমাদের যে নিউক্লিয়াস আছে, নিউরনের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে দুটো পার্ট তো যায়, একটা ডেন্ড্রাইট সাইড, একটা হচ্ছে দুটো পোল, একটা ডেন্ড্রাইট পোল, একটা একজন পোল। এই ডেন্ড্রাইট পোল আর একজন পোল, এই তিনটে যখন একসঙ্গে গিয়ে মিলিত হচ্ছে, সেখান থেকে সে অনেক তার যে আমাদের এক্সিয়াল সিলিন্ডার যেটা বলি আমরা, এগুলো আমরা পরবর্তী ক্লাসের দিকে আলোচনায় যখন আসবো তখন বলবো। এই এক্সিয়াল সিলিন্ডারটা অন্য সিলিন্ডারের তুলনায় অনেক বেশি ডায়ামিটারের দিক দিয়ে যে মাত্রা। আচ্ছা আর ভেগাসটা হচ্ছে লংগেস্ট। ভেগাসটা হচ্ছে লংগেস্ট, মানে লম্বার দিক দিয়ে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। পার্থদা।
হ্যাঁ পার্থপ্রতিম, আপনি স্যার আপনার প্রশ্ন বা কিছু জানতে চাইলে করুন এবং আপনার মতামত ব্যক্ত করুন আজকের আলোচনার ব্যাপারে। মতামত তো সকলে দিয়েছে, আমিও সকলের সাথেই একমত, মতামত আমি একটু জানিয়েছিও। যাই হোক, অসাধারণ অসাধারণ ক্লাসে খুব ভালো লেগেছে, মনোমুগ্ধকর। কোশ্চেনটা হচ্ছে যে জানতে ইচ্ছা করছে, এই যে মিক্সড যে ফাংশনটা, তার একদিকে সেন্সারি আর একদিকে মোটর, এইটা কিভাবে করে একটা না, এটা স্যার আজকে হয়তো বলা সম্ভব হবে না, এটা মনে হয় একটু বেশি ডিটেলসই হবে। না, এটা দাদা পার্থদা, একটা নার্ভে দুটো ফাংশন। যেমন আপনি ভেগাস নার্ভটাকে আমি ধরছি, ভেগাস নার্ভ আপনার কাছে হার্টের মধ্যে অক্সিজেন সাপ্লাই হওয়ার জন্য সেল ওখানে ফাংশন করতে একটা পেন ফিল করছে, সেই ইনফরমেশনটা নিয়ে গিয়ে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়েছে। আবার সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনাকে রেসপন্স করছে যে ভেগাস নার্ভ তোমার ওখানটায় তুমি রেসপন্সটা নিয়ে যাও, যে ওখানে যাতে অক্সিজেন সাপ্লাইটা বেশি হয়, তার জন্য তাকে বেশি বেশি করে কন্ট্রাক্ট করতে হবে। সেখানে সে তখন ওখানে আরো রেসপন্সটা দিল যে তুমি কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দাও। তার জন্য কিছু নিউরোট্রান্সমিটার আছে, আমাদের কিছু কিছু নিউরোট্রান্সমিটারের গল্পগুলো পরে বলবো, যে অ্যাকশন পোটেনশিয়াল বলি আমরা যাকেই বলি না কেন, তার মধ্যে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হয়। অ্যাসিটোকোলিন যেখানে ফাংশন করে, অ্যাড্রিনালিন যেখানে ফাংশন করে এফারেন্ট ডিফারেন্টের মধ্যে, তো সেই রকম আমাদের এফিনেফ্রিন সেখানে আছে, এফিনেফ্রিন সেখানে অনেক বেশি ফাংশন করে, এফিনেফ্রিন সিক্রেশন সেখানে বাড়িয়ে দেয়, রেসপন্সটা করে দিয়ে সেই ফাংশনটাকে বাড়ায়। তো এখানে প্রথম হচ্ছে কি, অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে, এই সেন্সটা নিয়ে গিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দিল, যখন সে সঙ্গে সঙ্গে বললো ওখানে এফিনেফ্রিনের সিক্রেশনটাকে বাড়িয়ে দাও, তখন সে কেমিক্যাল রিঅ্যাকশনে তার যে একজন পার্ট থেকে যে রেসপন্সটাকে নিয়ে গিয়ে দিচ্ছে যে তুমি ওখানে এই সিক্রেশনটাকে বাড়াও, একজন থেকে এফিনেফ্রিনের সিক্রেশনটা বাড়তে থাকবে। এইটি হচ্ছে তখন সেখানে নিউরোট্রান্সমিটারের ফাংশন। নিউরোট্রান্সমিটার অর্থাৎ অ্যাকশন পোটেনশিয়ালের ফাংশন, অ্যাকশন পোটেনশিয়াল সেখানে কিরকম হবে সেটি সেখানে ডিপেন্ড করছে। থ্যাংক ইউ স্যার। একটা বিষয় হচ্ছে যে তাহলে অ্যাট এ টাইমে এই বোথ সাইডে তার অ্যাকশনটা থাকে না, মানে সেন্সারি এবং মোটর, যতক্ষণ না সে সেন্সটা নিয়ে গিয়ে দেবে ততক্ষণ তো মোটরের কোনো ফাংশন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অ্যাট এ টাইম এটা হয় না, এইটা হতে পারে না। সেখানে ফার্স্ট ফাংশন হচ্ছে সেন্সেশন। ইনফরমেশন আপনাকে না দিলে আপনি তার রেজাল্টটা কি করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, এইবার ওই নার্ভাস সিস্টেমের যে, আচ্ছা স্যার এই তো ব্যাপার। আর একটা যতদূর মনে পড়ছে আর কি, যে একটা ওই ইলেকট্রোলাইটিক একটা যে ব্যালেন্স চার্জ থাকে আর কি, পজিটিভ নেগেটিভ চার্জ থাকে জাস্ট নার্ভের উপরে। যেমন ধরুন আমরা যখন ইলেকট্রিক সাপ্লাই যেমন যায় সেখানে তুলে যায়, হ্যাঁ এটা যেন যত মনে পড়ছে আমার আর কি। ঠিকই ধরেছেন আপনি, হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি। আমি এটা যখন আমি নার্ভাস সিস্টেমে অ্যাকশন পোটেনশিয়ালে যদি আমি ক্লাস করার সুযোগ পাই তখন সেটা আমি এটাকে ডিটেইলসে করব। থ্যাংক ইউ স্যার, বোঝার অনেক কিছু আসলে 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 পার্থদা এটা কি ব্যাপার জানেন তো, আমাদের আজকের ক্লাসে যারা আছেন তাদের মধ্যে অনেকে এগুলো ইন্টারেস্টেড, বিশেষ করে আজকের ক্লাসে যারা আছেন। আবার অনেক সময় এইসব ক্লাসগুলোতে অনেকে এইসব ক্লাসগুলোকে বলে হোমিওপ্যাথি শিখতে যায়, এত কিছু শেখার কি দরকার আছে? হ্যাঁ, তো সেই সব দিক থেকে বলছি, হ্যাঁ সেই সব দিক থেকে বলছি, ওই জন্য আমরা অত ডিপে সবসময় গিয়ে দেখেছি। বেশি ডিপে যখন চাইবে নিশ্চয়ই আমি সেখানে ডিপে ঢুকবো, কারণ এটা তো এমন একটা টপিক আমি ধরেছি, এটা কবে শেষ হবে তার ঠিক নেই। না না, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট। আর আমাদের জানার দরকার নেই এটা তো একমত হওয়া যায় না, জানার সবসময় দরকার আছে, তবে হয়তো আমাদের ক্যাপাসিটি হিসেবে আমরা শিখতে পারি, এইটুকুই আছে। আমার সকলের গ্রহণযোগ্যতা তো একরকমের নয়, চাহিদাও একরকমের নয়, যার যেমন খিদে সে সেরকম নেবে, যা করে দেখি। আসলে আমাদের যে আমরা একটা জায়গায় ভুল করি,
আমাদের হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু সবার আগে প্যাথোফিজিওলজি, তার প্যাথোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল ফাংশনটা আগে যখন ড্রাগ প্রুভিং হয় তখন সেখান থেকে বেরিয়ে আসে। তাকে যদি ক্রুড ফর্মে যদি মেডিসিনটা দেওয়া যায় তাহলে তার কি প্যাথোলজি হতে পারে সেইটা কিন্তু দেখা হয়, এবং তাতে কোন কোন নার্ভ গুলো অ্যাক্টিভ হবে, কোন কোন নার্ভ গুলো ইনঅ্যাক্টিভ হবে সেটা কিন্তু সবার আগে দেখা। যারা অ্যাকচুয়ালি যারা ট্রায়ালিং বলুন, যারা এটাকে নিয়ে রিসার্চ করে তারা কিন্তু এইভাবেই করে। তারপরে প্যাথোফিজিওলজি যখন সেখান থেকে আমরা বের করতে পারি, সেই হিসেবে কিন্তু আমাদের মেডিসিনের ফাংশনটা হয়, যেটা পোটেন্টাইজ ফর্মে দিয়ে সেই জায়গা থেকে আমরা ওভারকাম করতে পারি পেশেন্টকে। সুতরাং প্যাথোফিজিওলজিটা জানা খুব বেশি প্রয়োজন। যদি আমরা অ্যানাটমি ফিজিওলজি যদি না জানি তাহলে প্যাথোফিজিওলজি জানবো কোত্থেকে, আর প্যাথোফিজিওলজি না জানি ম্যাথমেটিক্যালটাও যায় না। এই যে প্যাথোফিজিওলজি বা অ্যানাটমি ফিজিওলজি না জানলে পারে ম্যাথমেটিক্যালও অনেক কিছুই আমরা ঠিকভাবে বুঝে উঠতে পারবো। অবশ্যই জানাবো। ম্যাথমেটিক্যাল যেগুলো আমরা যখন ভালো ভালো ম্যাথমেটিক্যাল গুলো পড়ি তখন কিন্তু এই সমস্ত টার্ম গুলো তার মধ্যে থাকে, এই সমস্ত টার্ম গুলো তাদের মধ্যে থাকে। কারেক্ট, একদম ঠিক বলেছেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা আরো মানে খাদ্য পাবো বলি লুকিয়ে আছি, অনেক খিদে নিয়ে আছি। ধন্যবাদ স্যার। স্যার পার্থ স্যার সুয়ে মিলিয়ে বলছি, যেমন ইলেকট্রিক্যাল উনি যেটা এক্সাম্পল দিলেন, ইলেকট্রিক্যাল কারেন্টে দেখা যায় একটা তার দিয়ে ওয়ান ওয়ে তার ইয়েটা হয়, ফ্লোটা হয়, ওয়ান ওয়ে তার ডাইরেকশন আর কি, একই দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে নার্ভের ক্ষেত্রে যাচ্ছে এবং আসছে, সেন্সর যেরকম মোটর একই মানে নার্ভ দিয়ে। এইটা কিভাবে হচ্ছে এটা স্যার আপনি পরে বোঝাবেন আর কি। পরে বোধ হয়ে সে কাজ করছে, বোধ হয়ে কাজ করাটা কোনো ব্যাপারই না। ইলেকট্রিক্যাল তারে তো স্যার ওটা ওয়ান ওয়ে যাচ্ছে, ওয়ান ওয়ে যে কোনো একদিকে। আপনার একদিকে যখন এটাকে কারেন্টটা নিয়ে যাচ্ছে, সে এখান থেকে একটা সেন্স নিয়ে যাচ্ছে। আমার যখন নার্ভ গুলো হয়, অনেকগুলো নিউরনের সমষ্টি মিলে একটা নার্ভ তৈরি হয়, অনেকগুলো নিউরনের বাঞ্চ অফ নিউরন মিলে একটা নার্ভ তৈরি হয়। আমি এর আগের দিনে ক্লাসে দেখছিলাম, যদি দেখছি আপনাদের এটা থাকে আমি দেখাচ্ছি। আমি আজকে কিছু এই ছবিটা আঁকার পরে ওটা ডিলিট করতে হয়েছিল, দেখাচ্ছি যদি থাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, সম্ভবত আছে। আচ্ছা দেখুন, নার্ভ বলতে আমরা কোনটাকে বলছি? এইটা হচ্ছে নার্ভ, এইটা হচ্ছে নার্ভ বলে আমরা যেটাকে বলছি। অর্থাৎ কি হচ্ছে, অনেকগুলো নিউরন, অনেকগুলো নার্ভ সেল বডি, অনেকগুলো তার একজন পার্ট, এগুলো এসে একসঙ্গে মিলিত হয়ে একটা বাঞ্চ অফ নিউরন এক জায়গায় মিলে একটা নার্ভ ফর্ম করছে। আর এইটি যখন যাচ্ছে, এটা যখন যাচ্ছে গিয়ে আবার এইখানটায় সে গিয়ে একটা গ্যাংলিয়া তৈরি করছে, এখান থেকে আবার সে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই যে জায়গাটা দেখুন, এখান থেকে কেউ যদি ইনপুট করে আবার কেউ আউটপুট করতে পারে, যেটা ভেগাস নার্ভের মধ্যে আছে। ইনপুট করতে পারে আবার কেউ আউটপুটও করতে পারে। এর মধ্যে বিভিন্ন যে নার্ভ গুলো আছে, বিভিন্ন নিউরন গুলো যে আছে, বিভিন্ন নার্ভ নয়, বিভিন্ন নিউরন গুলো যে আছে, তার এক একটা এক এক রকম ফাংশন আছে, এক একটা এক এক রকম ফাংশন আছে। তো এইখানে এক্সেপশনাল তো আমাদের কিছু কিছু থাকে। এই যে আমাদের অনেকগুলো নিউরন, এই এক একটা নিউরন এক একটা ফাংশন করছে। তো এইখানটায় সে কোনো ফাংশন করছে সেন্সরি, কোনটা করছে মোটর, যেটা ভেগাস নার্ভের বৈশিষ্ট্য। এই যে জায়গাটা দেখিয়েছি ডেন্ড্রাইট একজন পার্টে, এইখানটা তাহলে যে নিউরনটা আপনার মোটর ফাংশন করছে, তা সেই নিউরনটা আবার সেন্সরি ফাংশনটা করছে না। না না, সেন্সরি ফাংশন করার জন্য আলাদা নিউরন আছে একদম। তাহলে ঠিক আছে, একদম আলাদা।
মানে একই নিউরন তো দুটো ফাংশন করতে পারে না। না। ওকে স্যার। ওকে স্যার, ক্লিয়ার স্যার। স্যার প্রশান্ত স্যার, কিছু জানলাম, আপনারে তো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইলাম যে মিরাকুলাস। আর সবচেয়ে একটা সুবিধা হচ্ছে কি, এই জানার পরে মানে দেখে বোঝা যাচ্ছে একদিকে ডায়াগনোসিস হচ্ছে, আরেকদিকে মেটেরিয়াল কথা মনে পড়ে। যেমন ছোট্ট একটা বলি, 12 নার্ভ যেটা বললেন সেটা প্যারালাইসিস হলে যেমন এই অ্যাফাসিয়া পাই, অর্থাৎ কথার উচ্চারণ করতে পারে না, যেমন বোথ অফ ল্যান্সিওলেটাস, মানে একদিকে আমার দেখলেও সুবিধা হচ্ছে কোন নার্ভ গেল আর সাথে সাথে মেটেরিয়া গুলো মাথায় আসলো। আর এগুলো কিন্তু আমাদেরও কিন্তু মেটেরিয়া বইয়ে আছে, যেমন ব্ল্যাকউডের মেটেরিয়া যদি আমরা পড়ি, এইরকম প্যাথোফিজিওলজি খুব সুন্দরভাবে লেখা আছে। এই যে আমাদের যেমন ধরুন স্যার, আপনি তো ভালোই জানেন যে কাশির সঙ্গে বমি, তখনই বোঝা যাচ্ছে যে এখানে ভেগাস নার্ভের কিছু ডিফিকাল্টি আছে। বা আমি ঠিক শিওর জানি না, হয়তো ভেগাস নার্ভ হয়তো ডায়াফ্রামের উপরেও এফেক্টেড করতে পারে। ওই কম্বিনেশন সিমটমস গুলো কিন্তু শো করে, আর আমাদের ওষুধগুলো ঠিক ওইভাবেই হচ্ছে কাজ করে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই প্যারালাইটিক কন্ডিশনের জন্য যে ডিফেক্ট গুলো আসছে বা সিমটম গুলো আসছে খুব সুন্দর ভাবেই সাবসাইড করে আসতে পারে। এই হচ্ছে খুব ডিফিকাল্ট, মানে বুঝতে পারলে আমরা পেশেন্টকে ডায়াগনোসিসও করে দিতে পারি কোন নার্ভ গেছে, সেই এমআরআই এর জন্য দাঁড়িয়ে থাকতে হয় না, বা সিটি স্ক্যান দিয়ে যে সবসময় বলতে হবে। আপনার যেমন ওই যে আপনি একটু হয়তো আপনি বলতেছিলেন যে ওই যে যেটা পড়িয়েছিলাম যে মিনার ডিজিজ, এই যে ভেস্টিবুলার যে নার্ভের উপরে ভেস্টিবুলো ককলিয়ার, বা এই যে সিফিলি নামে যেটা অকুলোমোটর নার্ভ প্যারালাইসিস, মানে চোখের সামনে কি সুন্দর ডায়াগনোসিসও বোঝা যাচ্ছে কোন নার্ভ যাচ্ছে বা কোন মেডিসিন ঢুকতে পারে। সিমটম দেখেই আমি প্রগনোসিসও কিছুটা আইডিয়া করে নিতে পারি, এটা আমার মনে হয়। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আপনি যে পড়ালেন ব্ল্যাকউড পড়লে তার পড়া বুঝতে গিয়ে অনেক সুবিধা হবে। ব্ল্যাকউডে সুন্দর প্যাথোফিজিওলজি করতে পারলে অ্যাকিউট ডিজিজের অনেক এক্সপার্ট হওয়া যায়, মানে অ্যাকিউট ডিজিজ নট ক্রনিক, অ্যাকিউটে প্রচন্ড এক্সপার্ট হওয়া যায়, এটা আমার মত, ছোট্ট মতে। ধন্যবাদ স্যার। এই জয়ন্ত স্যার যেমন বললেন যে নার্ভার যদি আপনার একটা মোটর না, আপনার যদি আমরা অনেক পেশেন্ট পাই যে ঘাড়ে ইনজুরি হয়েছে, স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে, স্পাইনাল কর্ডে ইনজুরি যদি খুব সিভিয়ারলি হয়ে থাকে তাহলে সে প্যারালাইজড হয়, কিন্তু প্যারালাইজড হয়েও তার দেখা যায় একটা সাইড ফাংশন করে যাচ্ছে, একটা সাইড প্যারালাইজড হয়েছে। তাহলে স্পাইনাল কর্ডে যে নিউরনগুলো রয়েছে সব নিউরনগুলোকে শেষ করতে পারেনি। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারি। একটা স্পাইনাল কর্ডে যদি ঘাড়ে কারো ইঞ্জুরি হয়ে থাকে, যেখানে একদম আমার বললাম ব্রেন স্টেম যেখানে শেষ হয়ে তারপরে ইঞ্জুরি হয়ে গিয়ে সেখানে যদি স্পাইনাল নার্ভকে যদি সে ড্যামেজ করে থাকে, তাহলেও দেখা যায় যে মানুষটা হাঁটছে, চলছে, দাঁড়িয়ে আছে, তাকে ধরে ধরে নিয়ে গেলে সে এক করে পা ফেলতে পারছে, কারণ তো কথা ছিল না। তাহলে যেখানে কিছু নিউরন সেখানে তখনও অ্যাক্টিভ আছে, সেন্সিটারি নিউরন তার সেখানে ফাংশন করছে না। সেন্সিটারি নিউরন বলতে সেখানে তার কোনো সেন্স নেই, মাসকুলার সেন্স নেই, কিন্তু সেখানে ব্লাড সাপ্লাইও আছে, তার সেখানে তাকে স্টেপ বাই স্টেপ তার পা ফেলে ফেলে যেতে পারছে, তার পায়ে কোনো গ্যাংগ্রিনও হয়নি যে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে। তাহলে সেখানে কিছু নিউরন সেখানে ফাংশন করছে। টোটাল নার্ভ, এক নার্ভ মানে একটা বাঞ্চ অফ নিউরনের দিয়ে একটা নার্ভ তৈরি হচ্ছে। তাহলে সেই নার্ভের কিছু নিউরন ড্যামেজ হচ্ছে, কিছু নিউরন তখন কিন্তু অ্যালাইভ আছে। মেবি আমি রং কিনে যাই না। ধন্যবাদ ডক্টর প্রশান্ত স্যারকে, অজয় দাস স্যারকে। দিকে তো আমাদের আজকের ক্লাসটি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। শ্রদ্ধেয় অজয় কুমার দাস স্যারকে
বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ও সকলকে আজকে যারা ছিলেন, যারা সংযোজন করলেন ও প্রশ্ন করলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের অফিসিয়াল হোমিও উদ্দীপনার অফিসিয়াল ক্লাসটা অফিসিয়ালি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।